আমাদের এটা হচ্ছে বায়োলজি চ্যাপ্টার 4। স্যার আপনি কেমিস্ট্রি করিতেছিলেন? আজকে বায়োলজি করি। বায়োলজি চ্যাপ্টার 4, কেমিস্ট্রি কোন চ্যাপ্টার 4 পড়ছেন না? কত স্যার মেয়ে? আচ্ছা ঠিক আছে, আলোচনা করি। বায়োলজি চ্যাপ্টার 4 এর মধ্যে আমাদের এটার টপিক হলো জীবনী শক্তি। জীবনী তাহলে বায়ো, এটাকে বলা হয় বায়ো এনার্জেটিক্স। বায়ো এনার্জেটিক্স হচ্ছে লেখেন হেডলাইন দিলে খাতা লেখেন যে জীবদেহে শক্তি উৎপাদন এবং ব্যবহার নিয়ে জীববিজ্ঞানের যে বিষয়ে আলোচনা হয়। এই যে বাবু আসুন এখানে বসুন। হ্যাঁ আরে এখানে জোরে ওটা বুঝছি, এখানে বসুন। ওখানে ইয়ে করতেছি, জীবদেহের শক্তি উৎপাদন এবং ব্যবহার। এই আরে আজকে তো নাই, বৃহস্পতিবারে 4টায়, বৃহস্পতিবার 4টায় এসে না ওদের না ইয়ে তো ইয়ে দিছিলাম গ্রুপে অ্যাড থাকেন, গ্রুপে ফেসবুক গ্রুপে অ্যাড থাকেন। আর লিংক লাগলে আবার নক দিলে আমি লিংক পাঠিয়ে দেবো। স্যার অনেকে কিন্তু জানে না স্যার। আজকে আকবর পরীক্ষা 4টা বাজে শেষ। তো আকবর তো জানে, আমার না কালকে দিল। জীবদেহের শক্তি এই সময় নাই, তোমরা দ্রুত লেখো, এই চ্যাপ্টারটা কভার দিতে হবে। জীবদেহের শক্তি উৎপাদন ওই যে লেখা আছে এবং ব্যবহার নিয়ে জীববিজ্ঞানের যে যে বিষয় আলোচিত হয় তাকে বায়ো এনার্জেটিক্স বলে, জীবনী শক্তি বলে। জীবদেহের শক্তি উৎপাদন এবং ব্যবহার, জীবদেহের শক্তি উৎপাদন এবং ব্যবহার নিয়ে জীববিজ্ঞানের যে শাখায় আলোচিত হয়, জীববিজ্ঞানের যে শাখায় আলোচিত হয়, জীববিজ্ঞানের যে শাখায় আলোচিত হয় তাকে বায়ো এনার্জেটিক্স বা জীবনী শক্তি বলে। জীবনী শক্তিটা কি? তোমার দেহের মধ্যে শক্তি হইল, উৎপন্ন কিভাবে হচ্ছে, আর এই উৎপন্ন শক্তি কোন কাজে ব্যয় হইল। ওই যে মরার পরে ইয়ে না কি বলে এটা, কি না কে যেন, আর দুই ফেরেশতা জিজ্ঞেস করবো না তোমার জীবন কিভাবে অতিবাহিত করছো, মুনকার নাকি, এরকম যে শক্তি কিভাবে তৈরি হইলো আর তুমি কিভাবে ব্যয় করছো, এটা নিয়ে যেটা আলোচনা করবো, দিস ইজ কল্ড বায়ো এনার্জেটিক্স। শক্তি উৎপাদন এবং শক্তি ব্যবহার নিয়ে জীববিজ্ঞানের যে বিষয় আলোচিত হয় তাকে বায়ো এনার্জেটিক্স বা জীবনী শক্তি বলে। তাহলে আমাদের জীবদেহের মধ্যে এই শক্তি উৎপাদন এবং ব্যবহার, মানে এটা তো যে মাধ্যমে হয়ে থাকে, এটা হচ্ছে এটিপি। মানে এটিপি হচ্ছে একটা মাধ্যম যার মাধ্যমে শক্তি তৈরি হয় অথবা শক্তি এর মধ্যে জমা হয়। তাহলে লেখেন যে জীবদেহে সকল শক্তি উৎপাদন এবং ব্যবহার এটিপির মাধ্যমে হয়ে থাকে। জীবদেহে সকল শক্তি উৎপাদন এবং ব্যবহার জীবদেহের সকল শক্তি উৎপাদন এবং ব্যবহার এটিপির মাধ্যমে সম্পন্ন হয়। এটিপি মাধ্যমে সম্পন্ন হয়, মানে এটিপি হলো আসল খেলোয়াড়। সে শক্তি উৎপাদন করে, মানে শক্তি উৎপন্ন হয়ে এটিপির মধ্যে জমা থাকে, আবার এটিপি থেকে আবার শক্তি নেওয়া হয়। আচ্ছা, তারপরে লেখো যে এটিপি বর্ণনা, হেডলাইন দিয়ে লেখো এটিপি অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এটিপি দ্বারা কি বোঝায়? অ্যাডেনোসিন ট্রাইফসফেট, ট্রাইফসফেট। এটিপি কি? হোয়াট ইজ এটিপি? অ্যাডেনোসিন ট্রাইফসফেট। তাহলে আমরা কি বললাম যে আমাদের দেহে যত শক্তি উৎপাদন ব্যবহার যা হচ্ছে না কেন, শক্তির যে ব্যবহার এবং উৎপাদন এটা সব এটিপির মাধ্যমে হয়। আর এটার পুনরূপ কি? অ্যাডেনোসিন ট্রাইফসফেট। দেখো যে এটিপি একটি নিউক্লিওটাইড। এটিপি একটা, আচ্ছা জেনেটিক্স চ্যাপ্টারটা আছে না, জিনতত্ত্ব, ওটা তো আবার কাজে লাগে। এই নিউক্লিওটাইডটা এখন বুঝে গেলে ওখানে আবার কাজে লাগে। এক কাজে এক গেলে দুই পাখি মারা হয়। এটিপি একটা নিউক্লিওটাইড কয়েকটা রসই হয়। এটিপি একটা নিউক্লিওটাইড। তারপরে লেখেন যে এটি
রাইবোজ সুগার, রাইবোজ সুগার অ্যাডেনিন, অ্যাডেনিন নামক ক্ষার, মানে রাইবোজ সুগার অ্যাডেনিন, সরিয়া জাফালাকার দয়াকার কিন্তু নয় শিকার জন্য অ্যাডেনিন নামক ক্ষার, ক্ষার এটা একটা ক্ষার, অ্যাডেনিন নামক ক্ষার এবং 3টি ফসফেট গ্রুপ নিয়ে গঠিত। হ্যাঁ হ্যাঁ, এটা তো ওই ডিএনএ ওখানে আমরা পড়বো। এখানে মেইনলি এটিপির মধ্যে তার থাকবে না, এগুলো স্যার থাকবে। গুয়ানিনের জিটিপির মধ্যে থাকতে পারে, ইউটিপির মধ্যে থাকতে পারে, আমরা তো এগুলো করতেছি না। মেইনলি আমরা এটিপি করতেছি, আমার এখানে লাগবে এটিপি, এটিপি সফল। তাহলে নিউক্লিওটাইড কি নিয়ে গঠিত? সেটা হচ্ছে এটা রাইবোজ সুগার, রাইবোজ সুগার থাকে প্লাস রাইবোজ সুগার প্লাস একটা নাইট্রোজেন ক্ষার। নাইট্রোজেন ক্ষার হিসেবে কি থাকে? নাইট্রোজেন ক্ষার হিসেবে থাকে অ্যাডেনিন, অ্যাডেনিন আর এটা কি থাকে? আর 3 অনু ফসফেট মূলক বা 3টি ফসফেট মূলক, 3টি ফসফেট মূলক। এটা দিয়ে আমাদের একটা নিউক্লিওস মানে এটিপি তৈরি হয়। তো এটিপি যদি আমরা গঠন দেখি তাহলে এর মধ্যে থাকে এটা একটা সুগার, চিনি, যার মধ্যে কার্বন সংখ্যাটা আছে 5টা। এখন এই সুগারে মনে রাখবা এটা এখানে একটা কার্বন আছে, এখানে কার্বন আছে, এখানে কার্বন, এখানে কার্বন, কটা হলো? 4টা হলো। এখানে একটা অক্সিজেন আছে আর এখানে আরো একটা কার্বন আছে, তার সাথে একটা ফসফেট গ্রুপ যুক্ত আছে। এখানে যদি ফসফেট গ্রুপ, আচ্ছা বইয়ের মধ্যে যেরকম লিখছে ওটা নেই, তাহলে সুবিধা হবে। এখানে একটা ফসফেট গ্রুপ থাকে, যেহেতু আমরা বললাম ফসফেট 3টা আছে, তাহলে এটার নাম কি হবে? ট্রাইফসফেট। আর এর সাথে একটা নাইট্রোজেন ক্ষার যুক্ত থাকে। তাহলে এটা একটা এটিপির গঠন, যার মধ্যে একটা সুগার আছে রাইবোজ সুগার, তার সাথে অ্যাডেনিন, এটার নাম কি? অ্যাডেনিন। এটা হচ্ছে রাইবোজ সুগার, এটা অ্যাডেনিন, এটা হচ্ছে 3টা ফসফেট। তাহলে এটিপি হচ্ছে এই জিনিসটা, এটার নাম কি? এটিপি। তাহলে আবার বলি এটিপি কি নিয়ে গঠিত? এটা একটা রাইবোজ সুগার, যেটা 5 কার্বন বিশিষ্ট, তার সাথে একটা নাইট্রোজেন ক্ষার থাকবে যেটার নাম হচ্ছে অ্যাডেনিন, তার সাথে 3টা ফসফেট থাকবে, 3টা ফসফেট PO4 এই গ্রুপটা আছে, PO4। এই 3টা ফসফেট নিয়ে এই পুরো জিনিসটা হচ্ছে একটা নিউক্লিওটাইড এবং এটার নাম হচ্ছে ATP। এটা হচ্ছে ATP। এখন কথা হলো যে শক্তি তাহলে কই থাকে? হোয়াট ইজ দ্য সোর্স অফ এনার্জি? সোর্স অফ এনার্জি হচ্ছে এই যে ফসফেট আর একটা ফসফেট যে মাঝখানে যে বন্ড আছে, এই বন্ডের মধ্যে শক্তিগুলো জমা থাকে। যখন এই বন্ডটা তৈরি হয় এর মধ্যে শক্তি লুকায়িত আছে। এই যে এই ফসফেট, আবার এই ফসফেটের মধ্যে আছে, কিন্তু মেইনলি আমাদের এই ফসফেট যেটা আছে এটা ভেঙে যায় আবার এখানে যুক্ত হয়, ভেঙে যায় আবার যুক্ত হয়। ভেঙে গেলে শক্তি নির্গত হয়। দেখাই তোমাদের বইয়ে একটা ছবি দেয়া আছে। এখান থেকে যখন এটা হবে, এই সুগারটা ঠিক থাকলো, তার সাথে ফসফেট আর একটা ফসফেট, তার সাথে অ্যাডেনিন। আচ্ছা এটা এটার মধ্যে কি চেঞ্জ আছে? কি নাই? কোন অংশটা নাই? এই ছেলে, এই তুমি কি দেখো কি করতেছ? এটা তো আমার কাছে জমা দাও। এখানে এই করতেছ স্যার একটা ফসফেট না। তাহলে বলো এটার মধ্যে আর এটার মধ্যে কি নাই বলো? ফসফেট নাই, এখানে ফসফেট নাই। এই ওটা মুখস্থ করে দিবা, যোগের নাম লিখতে বলছি না, এগুলা অনুপরমাণুর মধ্যে পার্থক্য লেখো, অনুপরমাণুর মধ্যে পার্থক্য লেখো। আমাদের ডাক্তার স্যারের ছেলে। আচ্ছা কি বললাম? এটা একটা এটার মধ্যে কি নাই? মাত্র একটা ফসফেট। ফসফেট নাই। এখানে একটা ফসফেট 3টা আছে, এটার মধ্যে ফসফেট কয়টা আছে? 2টা। একটা ফসফেট নাই। তাহলে এই যে ফসফেট গ্রুপ চলে গেল, যে বুঝে বললাম ওর মধ্যে শক্তি জমা থাকে, তো যখনই এই ফসফেট আলাদা হয়ে গেল তখন কি হবে? শক্তি বের হয়ে আসবে। কথা বুঝছো না? এই যে ফসফেট গ্রুপ এর মধ্যে মানে ফসফেট গ্রুপ একটার সাথে যখন যুক্ত হয়ে থাকে তখন এর মধ্যে শক্তি নিহিত থাকে, এবং যখনই এটা ভেঙে গেল তখন সেখান থেকে শক্তি বের হয়ে আসবে।
এবং ওই শক্তিটাকে ব্যবহার করে, আচ্ছা, এটা যখন আসবে তখন কি হবে? শক্তি নির্গত হবে না? শক্তি নির্গত হবে। আর এই ফসফেট গ্রুপ আলাদা হয়ে যাওয়াকে বলা হয় ডিফসফোরাইলেশন। ডিফসফোরাইলেশন, এর নাম হচ্ছে ডিফসফোরাইলেশন। ডিফসফোরাইলেশন মানে ফসফেট গ্রুপ আলাদা যে হয়ে গেল, ছিল কয়টা? ছিল তিনটা। তিনটা থেকে কয়টা হলো? দুইটা। যেহেতু একটা ফসফেট গ্রুপ চলে গেছে, এই জন্য এটাকে বলা হয় ডিফসফোরাইলেশন। ডি মানে চলে যাওয়া, ফসফোরাইলেশন মানে ফসফেট গ্রুপ চলে যাওয়া। কই গেল? ফসফেট আলাদা হয়ে গেছে কিন্তু ওখানেই আছে, এমন না যে উদা হয়ে আসমানে চলে গেছে, এমন না। ওখানে থাকবে। আবার কি হবে দেখ, আবার যখন আমরা খাবার দাবার খাবো, এই যে এরা চলে গেল, ওই যে ফসফেট আলাদা হয়ে গেছে, ওরা কিন্তু আছে, আশেপাশে আছে, কিন্তু বন্ধনটা শুধু নাই। কথা বুঝছো না? সেপারেটেড কিন্তু বন্ধনটা নাই। তো এখন কি হবে? তারপরে কি হবে? আবার আমরা যখন খাবার খাবো, সাপোজ আমি গ্লুকোজ খাইছি, ভাত খাইছি, সেই ভাতের মধ্যে থেকে গ্লুকোজটা আমার রক্তে ঢুকলো, রক্ত থেকে কোষে গেছে, কোষের মধ্যে থেকে কি হবে? শ্বসন হবে, অক্সিজেনের সাহায্যে বার্নিং হবে, শ্বসন হবে। শ্বসন হয়ে সেখান থেকে আবার ওই যে ওইখান থেকে যে খাদ্যের মধ্যে যে শক্তিটা আছে, ওই শক্তিটাকে কাজে লাগিয়ে ফসফেট গ্রুপের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে আবার ফসফেট মানে এটিপি হয়ে জমা থাকবে। এখন আবার এটিপি হয়ে জমা যখন থাকবে, তখন আমরা কি করতে পারবো? এই জমাকৃত শক্তিটাকে ব্যবহার করে আমি কাজ করতে পারবো। সাপোজ যে আমি হাত সোজা করলাম, শক্তি লাগলো না? এই শক্তিটা কোথা থেকে পেলাম? এটিপি। মানে এটিপি আমার হাতের মধ্যে ছিল, কোষের মধ্যে ছিল, এটিপিটা তখন ভেঙে গেছে, ভেঙে গিয়ে তৈরি হয়েছে এই যে এটিপি। দ্যাট মিনস আমরা যখন এই যে এটা, তাহলে এটাকে কি বলা হয়? এর সাথে একটা ফসফেট গ্রুপ যদি যুক্ত হয়, এর সাথে একটা ফসফেট আসলো, এসে শক্তি, তাহলে কি হবে? এখানে শক্তি সঞ্চিত থাকবে না? তাহলে এখানে শক্তি সঞ্চিত হবে যখন একটা এটিপি সাথে একটা এডিপির সাথে অ্যাডেনোসিন ডাইফসফেট, এর সাথে যখন একটা ফসফেট গ্রুপ যুক্ত হবে, যুক্ত হয়ে যখন এটিপি তৈরি করবে, তখন তার মাঝখানে কি হইলো? বন্ধন যেহেতু আসছে, এর মধ্যে শক্তি জমা আছে। আর এই প্রক্রিয়াকে বলা হয় ফসফোরাইলেশন। নাম কি? ফসফোরাইলেশন। তাহলে এটাকে বলা হয় ফসফোরাইলেশন। আর এটাকে বলা হয় ডিফসফোরাইলেশন। তাহলে ফসফোরাইলেশন যখন হয়, তখন আমরা আমাদের যে খাবারের মাধ্যমে যে শক্তিটা আছে, ওই শক্তির সাহায্যে ফসফেট গ্রুপ যুক্ত হয়ে এটিপি আকারে সঞ্চয় হয়ে থাকে। আর আমরা যখন এই দৌড়াদৌড়ি করি, জোর ছাপার, এই যে আমি কথা বলতেছি, এখন ভাইব্রেশন হচ্ছে, এখানে শক্তি লাগতেছে না? ভাইব্রেশন, এই যে শক্তিগুলো লাগতেছে, এরা তাহলে কোথা থেকে আসতেছে? ওই যে আমার খাবারের মধ্যে যে শক্তিটা ছিল, ওই শক্তি থেকে যখন এটিপি তৈরি হয়েছিল, ওই এটিপিগুলো ব্যবহৃত যখন হচ্ছে, তখন ওই যে ফসফেট গ্রুপ আলাদা হয়ে গেল। দ্যাট মিনস খেলা হচ্ছে কি, ওই যে বললো যে ফসফেট গ্রুপ হয়ে গেল, তাহলে ওই যে আগে যে আলাদা হয়েছিল, এখন আমার খাদ্যের মধ্যে যে শক্তি, ওই শক্তিটা এখানে ফসফেট গ্রুপ যুক্ত হওয়ার কাজে ব্যবহৃত। তাহলে যুক্ত হয়ে ফসফেট গ্রুপ এটিপি তৈরি হইল। আবার এটিপি থেকে আবার আমি যখন দৌড়াদৌড়ি করবো, এক্সারসাইজ যখন করবো, শারীরিক কাজ যখন করবো, তখন ওই এটিপিটা ব্যবহৃত হয়ে তখন সেটাতে আবার শক্তি নির্গত হবে। যে শক্তিটা নির্গত হবে, এটা থেকে আমরা কাজে লাগিয়ে কি করতে পারবো? বাকি দুটো ফসফেট কি থেকে যেতে? দুইটা ফসফেট। হ্যাঁ, ফসফেটটা এখন কথা হলো আবার আলাদাও হতে পারে। তুমি যদি বলো যে এখান থেকে আরো একটা ফসফেট যাবে, ইট মেবি, বাট নর্মালি একটাই যায়। আর তখন আলাদা হয়ে গেলে তখন অন্য কাজে ব্যবহৃত হয়। এটা আমরা করবো, ওই যে ডিএনএর যে কপি হয়, মনে আছে? প্রতিলিপন, ডিএনএ যখন প্রতিলিপন হয়, মনে আছে? তখন ওই যে নিউক্লিওটাইডগুলো দেওয়া লাগে, তখন কিন্তু এই যে এই একটা আলাদা হয়ে গিয়ে এই বাকিগুলো থেকে কিন্তু ওই ডিএনএ গুলো কপি। কথা বলছো কিনা? ডিএনএ যে স্ট্র্যান্ড কপি করা লাগে না, কপি একটা স্ট্র্যান্ড আছে, আর একটা স্ট্র্যান্ড বানাইতে হবো না? তো বানানোর জন্য আমার কি দিতে হবে? নিউক্লিওটাইড দেওয়া লাগবে না? ওই নিউক্লিওটাইড এই যে এটা বাদে এটা একটা নিউক্লিওটাইডের মতো কাজ করতে পারবে। তখন তারা ওই যে ডিএনএ গঠন তৈরি করতে ব্যবহৃত হয়, ডিএনএ। তাহলে দেখো যে লেখা হচ্ছে এডিপির সাথে এডিপি ডাইফসফেট, অ্যাডেনোসিন ডাইফসফেট এর সাথে, অ্যাডেনোসিন ডাইফসফেট এর সাথে লিখছো একটি ফসফেট গ্রুপ যুক্ত হওয়াকে, অ্যাডেনোসিন ডাইফসফেট এডিপির সাথে একটি ফসফেট গ্রুপ যুক্ত হওয়াকে আপনি কি বলতে চাইছেন? কথা ফসফেট গ্রুপ
এডিপির সাথে একটি ফসফেট গ্রুপ যুক্ত হয়ে এটিপি তৈরির প্রক্রিয়াকে, এডিপির সাথে একটি ফসফেট গ্রুপ যুক্ত হয়ে এটিপি তৈরির প্রক্রিয়াকে ডাইফসফেট থেকে হবে কি ট্রাইফসফেট। এডিপির সাথে একটা ফসফেট গ্রুপ যুক্ত হয়ে কি তৈরি করবে? প্রক্রিয়াকে ফসফোরাইলেশন বলে। ফসফোরাইলেশন লিখে দিব, প্রক্রিয়াকে ফসফোরাইলেশন বলে। এটাকে কি বলে? ফসফোরাইলেশন। তারপরে লেখা যায় ফসফোরাইলেশনের সময় শক্তি জমা থাকে। ফসফোরাইলেশন যখন হয় তখন শক্তি জমা থাকে। ফসফোরাইলেশনের সময় কি হয়? শক্তি জমা থাকে। তারপরে লেখো যে ডিফসফোরাইলেশনের সময় নাকি আসো এদিকে আসো, এই যেখানে বসো, আমার হাতের নাগালে বসো, যাতে তোমার আদর করতে পারি। হ্যাঁ, ওরা বলছে অ্যানাস্থেসিওলজিস্ট, উনি হচ্ছে অ্যানাস্থেসিয়া ডাক্তার পাড়া বাসা। ইহক কোচিংটা আছে না, ওটার অপোজিটে টি গার্ডেন, জানি তোর বাসার নাম? আফিয়া গার্ডেন। আফিয়া গার্ডেন। তাহলে কি বললাম? ডিফসফোরাইলেশনটা কি? ফসফেট গ্রুপ আলাদা হয়। তারপর লেখা হচ্ছে ফসফোরাইলেশনের সময় শক্তি জমা থাকে। তারপর লেখা হচ্ছে আরেকটা হেডলাইন দিয়ে স্টার্ট দিয়ে লেখা হচ্ছে ডিফসফোরাইলেশন শক্তি জমা। হেডলাইন দিয়ে লেখা ডিফসফোরাইলেশন, লেখা যে এটিপি থেকে মানে এটিপি ভেঙে এটিপি ভেঙে ফসফেট গ্রুপ আলাদা হয়ে এটিপি থেকে ফসফেট গ্রুপ আলাদা হয়ে এডিপি তৈরির প্রক্রিয়াকে ট্রাইফসফেট থেকে হবে কয় ফসফেট? ডাইফসফেট। তিনটা থেকে হবে দুইটা, আলাদা হয়ে এডিপি তৈরির প্রক্রিয়াকে ডিফসফোরাইলেশন বলে। এডিপি তৈরির প্রক্রিয়াকে বলা হয় ডিফসফোরাইলেশন। কোনটা আছে তাকে ডিফসফোরাইলেশন বলে। তাকে কি বলে? ডিফসফোরাইলেশন। দেখো ডিফসফোরাইলেশনের সময় শক্তি নির্গত হয়। ডিফসফোরাইলেশনের সময় কি হয়? শক্তি নির্গত হয়। ডিফসফোরাইলেশন যখন হয় তখন দেখে কি হয়? শক্তি নির্গত হয়। তাহলে একটা ফসফোরাইলেশন আর একটা ডিফসফোরাইলেশন। যখন ডিফসফোরাইলেশন হয় তখন কি হয়? শক্তি নির্গত হয়। আর যখন ফসফোরাইলেশন হয় তখন কি হয়? জমা হয়। তারপরে হেডলাইন দিয়ে লেখো এটিপি কে বায়োলজিক্যাল কয়েন বলে। হেডলাইন দিয়ে লেখো, পরীক্ষা আসবে কোন নাম্বারে? হ্যাঁ, তাহলে লেখো যে এটিপি কে বায়োলজিক্যাল কয়েন বলে। এটিপি কে কি বলে? বায়োলজিক্যাল। হেডলাইন দিয়ে লেখেন যে এটিপি কে বায়োলজিক্যাল কয়েন বলে। এটিপি কে বায়োলজিক্যাল কয়েন বা জৈব মুদ্রা বলে।
এটিপিকে কি বলে? বায়োলজিক্যাল বায়োলজিক্যাল কয়েন বা জৈব মুদ্রা বলে। পড়া আগে পড়া আগে এটিপিকে কি বলে? বায়োলজিক্যাল কয়েন বলে। লেখো কারণ 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 এটিপিতে শক্তি সঞ্চয় থাকে। দ্রুত লেখো তো, দ্রুত লেখো। এটিপিতে শক্তি সঞ্চয় থাকে এবং প্রয়োজনে এটিপিতে শক্তি সঞ্চয় থাকে এবং প্রয়োজনে সঞ্চিত শক্তি ব্যবহার করে সঞ্চিত শক্তি ব্যবহার করে শরীরবৃত্তীয় কাজ করা যায়। প্রয়োজনে শক্তি ব্যবহার করে শারীরবৃত্তীয় কাজ ব্র্যাকেটে লেখো। শারীরবৃত্তীয় কাজের মধ্যে লেখো ব্র্যাকেটে যেমন, অথবা লেখো যে যেমন চলন, তারপরে লেখো যে পরিপাক, সংবহন, শ্বসন, ব্র্যাকেটে শেষ সম্পন্ন হয়। শারীরবৃত্তীয় কাজ সম্পূর্ণ হয়। হ্যাঁ, তাহলে কি বললাম যে শক্তি ব্যবহার করে শারীরবৃত্তীয় কাজ যেমন চলন, পরিপাক, সংবহন, শ্বসন সম্পন্ন হয়। শারীরবৃত্তীয় কাজ করা যায়। তাহলে লেখো যে যেটি অনেকটা রিচার্জেবল ব্যাটারির মতো। যেটি অনেকটা কেমন? রিচার্জেবল ব্যাটারি। যেটি অনেকটা রিচার্জেবল ব্যাটারির মতো। যেটি অনেকটা রিচার্জেবল ব্যাটারির মতো। রিচার্জেবল ব্যাটারিতে কি হয়? ব্যাটারি চার্জ নাই, তুমি কি করতে পারবা? চার্জ দিতে পারবো। আর চার্জ হয়ে গেলে তখন এর লাইট জ্বালাতে পারবো, কাজ করতে পারবো সেখান থেকে। এই জন্য এটাকে কি বলে? রিচার্জেবল ব্যাটারির সাথে তুলনা করা হয়েছে। যেটি অনেকটা রিচার্জেবল ব্যাটারির মতো, যে এর মধ্যে চার্জ ফুরিয়ে গেলে চার্জ দিব, আবার চার্জ হয়ে গেলে সেখান থেকে আবার শক্তি পাবো, যেটা অনেকটা রিচার্জেবল ব্যাটারির মতো। তাই বায়োলজিকে কি লেখা যায়? এটিপির শেষ প্রান্তীয় ফসফেট গ্রুপে 7.3 এই বইটা দেখেন তো কি লিখছে কিলো ক্যালোরি অথবা 33.5 কিলো জুল। 7.3 কিলো ক্যালোরি অথবা 33.5 কিলো জুল শক্তি সঞ্চিত থাকে। এটিপির লাস্ট ফসফেট গ্রুপে, প্রান্তীয় ফসফেট গ্রুপে 30.55 কিলো জুল অথবা 7.3 কিলো ক্যালোরির শক্তি জমা থাকে। কত জুল বলছিলেন? 30.55। তাহলে এটিপিকে বায়োলজিক্যাল কয়েন কেন বলে পারবা? এটার ব্যাখ্যা তো হয় নাই? বায়োলজিক্যাল মানে বায়োলজিক্যাল কয়েন কেন বলে? কারণ কয়েলের মধ্যে আমরা যেরকম মনে করি এর মধ্যে টাকা আছে, সঞ্চিত আছে, তো এটিপির মধ্যে মনে করা হয় যে এর মধ্যে শক্তি সঞ্চিত আছে, যেটাতে আমরা কি করতে পারি? তুমি যদি একজনের টাকা দাও তাহলে ও আমার কি করবে? সে আমাকে বিভিন্ন খাবার দাবার দিতে পারবে। দ্যাট মিনস আমরা এক্সচেঞ্জ করতে পারি শক্তিটাকে। এর মধ্যে জমা থাকতে পারে, তুমি টাকা ইনকাম করো বা তুমি কাজ করো, দেখো তোমার টাকা দেবে। আর ওই টাকা দিয়ে কী করতে পারবা? ওই টাকা দিয়ে তোমার দৈনিক যে প্রয়োজন, সেই প্রয়োজন মেটাতে পারবা, খাবার কিনতে পারবা। এই জন্য বলছে যে আমাদের এটিপি হচ্ছে সব মানে কয়েনের মতো, যে তুমি কাজ করলে বা দেহের মধ্যে যখন তুমি খাবার খাইবা তখন সেটা এটিপি আকারে সঞ্চয় থাকবে। আবার তুমি যখন দেহের মধ্যে তোমার নিজের কাজ করবা, তোমার শ্বসন, ভ্রমণ এগুলো যখন করবা, তখন সেটাকে ব্যবহার করে তুমি কাজ করতে পারবে, দেহের মধ্যে কাজ চলবে। কথা বুঝছ নাই? খাবার খাইলে এটা এটিপি তৈরি হইল। আবার তুমি এক্সারসাইজ করবা, যখন জৈব রাসায়নিক কাজ করবা দেহের মধ্যে, তখন আবার এটিপি ব্যবহৃত হবে, যেটা অনেকটা রিচার্জেবল ব্যাটারির মতো, যেটা কয়েনের মধ্যে সাথে তুলনা করা যায়। যে তোমার খাবার খাইতে হবে তোমার কয়েন অর্জন করার জন্য, আর কয়েন দিয়ে তুমি কি করতে পারবে? ওই কোন দিকে তাকে আছে আজকে
আজকে বুঝলাম না, যেদিকে এক খেলে তাকে রাখবা না সিরিয়াস তুই তো মন তো এদিকে নাই তোমার খাতাটা বের করো খাতাটা প্লিজ দয়া করে খাতাটা বের করো হ্যাঁ দেখো বই আছে বই খাতাটা বের কর সুন্দর করে তাহলে কি লিখছি আমরা সেটা একটা রিচার্জেবল ব্যাটারি মোড তাই না তাই এইচপি কে বলা হয় বায়োলজিক্যাল কয়েন সন্ধিতে জমা থাকে তাহলে হেডলাইন দিয়ে লেখো শ্বসন শ্বসন কাকে বলে সরি শ্বসন না সালোক সংশ্লেষণ শ্বসনটা অবশ্য আগে লেখা যায় শ্বসনটা ইম্পর্টেন্ট পরীক্ষার মধ্যে কোশ্চেন আসবে কি যে ফসফোরাইলেশন কি ডিফসফোরাইলেশন এটা আছে অথবা আসবে যে এটিপিকে বায়োলজিক্যাল জৈব মুদ্রা কেন বলে এটা ক্ষণ করে আসবে তারপরে বলবে যে সালোক সংশ্লেষণ এবং শ্বসন এই দুইটার মধ্যে বলবে যে এদের দুজনের সাহায্যে কিভাবে আমাদের মানে উদ্ভিদ এবং প্রাণী উভয় বেঁচে থাকে একটা আরেকটার উপর নির্ভরশীল এইগুলো আমরা পূর্ব আলোচনা করবো নেক্সটের সমস্যা নাই আগে বর্ণনাগুলো করি সালোক সংশ্লেষণ সালোক শব্দের অর্থ কি লাইট সালোক শব্দের অর্থ হচ্ছে সালোক সংশ্লেষণ আমাদের কাছে একেবারে কারা প্রচুর পারবে সালোক মানে হচ্ছে আলো সংশ্লেষণ মানে তৈরি হওয়া তাহলে আলো তৈরি হওয়া না আসলে আলোর মাধ্যমে শর্করা তৈরি হওয়া তাহলে লেখো যে ওইটা দাও তো আমার কাছে এক দাও তো না আরে তো দুই দিন পরে দুদিন পরে পরীক্ষা আমি কি করব গুলা মানে বাপ হইবা এখন এগুলো নিয়ে খেলা করে লেখো সেটা হচ্ছে ট্যালেন্ট সারা সাথে লেখো সব দিয়ে সবে বাপ দেখো যে জৈব রাসায়নিক বিক্রিয়ায় যে জৈব রাসায়নিক বিক্রিয়ায় যে জৈব রাসায়নিক বিক্রিয়ায় পাতার ক্লোরোফিল পাতার ক্লোরোফিলের স্বাদ ক্লোরোফিল সেটা কি যে সালোক সংশ্লেষণ সংজ্ঞা লেখো যে জৈব রাসায়নিক বিক্রিয়ায় পাতার ক্লোরোফিল এবং সূর্যরশ্মির উপস্থিতিতে পাতার ক্লোরোফিল এবং সূর্যরশ্মির উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং পানি ব্যবহার করে শক্তি উৎপন্ন শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয় সূর্যরশ্মির উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড ও পানি H2O ব্যবহার করে শর্করা উৎপন্ন হয় তাকে সালোক সংশ্লেষণ বলে তাকে কি বলে সালোক সংশ্লেষণ বলে সালোক সংশ্লেষণ কাকে বলে এখানে লিখবা তারপর লেখো যে সালোক সংশ্লেষণ আচ্ছা বিক্রিয়াটা লেখো আগে বিক্রিয়াটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড 6 মোল অফ কার্বন ডাইঅক্সাইড বলো তারপরে 12 তারপরে আলো আর ক্লোরোফিল হ্যাঁ তারপরে ক্লোরোফিল থেকে তৈরি হবে কি C6H12O6 প্লাস পানি প্লাস অক্সিজেন ছয়নো আরে পানি একটা পানি তো লিখছো লেখো অ্যাসাইনমেন্টে লেখো ক্লোরোফিলের সঙ্গে ক্লোরোফিল সংজ্ঞা না স্যার সঙ্গে সংকেত তুই এখন পড়তে গিয়ে মাথা নষ্ট করবো লেখ এবারে উপরে ক্লাসে দরকার উপরে ক্লাসে পড়ে একটু বোর্ডে লেখ ক্লোরোফিলের সংকেত ক্লোরোফিলের কোনো সংকেত অনেক বিশাল বড় সংকেত আছে এটা আমার নিজেরই মুখস্থ নেই কার্বন থাকে মনে হয় 17টা না 18টা নাইট্রোজেন থাকে এরকম মনে নেই ক্লোরোফিলের সংকেত কি তা করো না স্যার শব্দ নাম আলে স্যার না তুমি এটা লেখো যেটা লিখছো তাহলে দেখো এই এটা একটা চারণ বিচারণ বিক্রিয়া ক্লোরোফিলের সংকেত না না আমার মনে নাই সংজ্ঞা ক্লোরোফিলের সংজ্ঞা ক্লোরোফিল একটা পিগমেন্টাস সাবস্টেন্স
এটা হচ্ছে এক ধরনের বর্ণকণিকা যারা কি করে সানলাইটের সূর্যরশ্মির ফোটনটাকে ধরতে পারে। আমরা ওই যে প্লাস্টিকটা জ্ঞান করলাম ওই সময় চ্যাপ্টার 2 তে প্লাস্টিক করছি, ওইখানে কি থাকে ক্লোরোফিল থাকে না, প্লাস্টিকের মধ্যে গ্রানাম থাকে, গ্রানামের মধ্যে ক্লোরোফিল থাকে। ক্লোরোফিলের কাজ হচ্ছে সানলাইটটাকে সে ধরবে, ধরে সানলাইটটাকে ব্যবহার করে সে অনেক কাহিনী করবে, আমরা পড়বো নেক্সট। দ্যাট মিনস ওরা ওই যে সোলার, আমরা সোলার প্যানেল লাগাই না, সানলাইটটা যখন আসে সোলার প্যানেলের মধ্যে যখন আসে তখন এখান থেকে ইলেকট্রন বের হয়, তারপরে এখান থেকে আমরা রিচার্জ চার্জ ব্যাটারি চার্জ করি। এরকম সানলাইট যখন আসে ওই সানলাইটটাকে সে ক্যাপচার করে, ক্যাপচার করে এখান থেকে আমরা করবো নেক্সট আবার আসবে, সমস্যা নেই, টেনশন করার কিছু নেই। এখন কথা হলো যে দেখা যায় সালোক সংশ্লেষণ একটি জারণ বিজারণ বিক্রিয়া, যদিও এটা আসলেও আসতে পারে, কিন্তু আমরা জেনে রাখলাম সালোক সংশ্লেষণ একটি জারণ বিজারণ বিক্রিয়া। কেন বলতো? এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া, কিন্তু মানে অক্সিজেন কোনো মৌলের কোনো কিছু থেকে কোনো মৌল থেকে অক্সিজেন বের হয়ে যাওয়াকে বলা হয় জারণ, আর অক্সিজেন হাইড্রোজেন বের হয়ে যাওয়াকে বলা হয় জারণ, আর হাইড্রোজেন যুক্ত হওয়াকে বলা হয় বিজারণ। বিজারণ বিজারণ মানে কার্বন ডাই অক্সাইড থেকে তৈরি হয়েছে গ্লুকোজ, আর অক্সিজেন থেকে তৈরি হয়েছে মানে পানি থেকে তৈরি হয়েছে অক্সিজেন। তাহলে বলো তো কোনটা জারণ কোনটা বিজারণ? এটা কিন্তু একটা জারণ বিজারণ বিক্রিয়া। কার্বন ডাই অক্সাইড এর সাথে কোনো হাইড্রোজেন আছে না, নাই, কিন্তু এখান থেকে গ্লুকোজ হয়েছে, ওর মধ্যে কিন্তু হাইড্রোজেন যুক্ত হয়েছে, তার হাইড্রোজেন যুক্ত হওয়াকে কি বলে? বিজারণ। তাহলে কার্বন ডাই অক্সাইডে কি ঘটলো? বিজারণ। তাহলে কার্বন ডাই অক্সাইডে ঘটছে বিজারণ, আর পানি ঘটছে কি? পানি থেকে হাইড্রোজেন চলে গেছে, চলে গিয়ে অক্সিজেন হচ্ছে, তাহলে এটা অবশ্যই একটা জারণ। তাহলে আমরা বলতে পারি জারণ, এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া, এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। কার্বন ডাই অক্সাইডের সাথে যখন পানি রিঅ্যাকশন করলো, এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। দেখো যে সালোক সংশ্লেষণ একটি জারণ বিজারণ বিক্রিয়া, কারণ এতে কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে শর্করাতে পরিণত হয়। কার্বন ডাই অক্সাইড আমার দিকে তাকে একটা খেয়াল আর খাতায় লেখো। কার্বন ডাই অক্সাইড কি হয়? বিজারিত হয়ে শর্করা উৎপন্ন করে। কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে কার্বন ডাই অক্সাইড কি করে? কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে কি তৈরি করে? শর্করা। এবং H2O বা পানি জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন করে। পানি থেকে হয় কি? অক্সিজেন। এটা মনে থাকবে যে এখানে শর্করা কোথা থেকে তৈরি হচ্ছে? কার্বন ডাই অক্সাইড থেকে, আর পানি থেকে তৈরি হচ্ছে কি? অক্সিজেন। তাহলে সালোক সংশ্লেষণের মূল উৎপাদ কোনটা? প্রধান উৎপাদ কোনটি? হ্যাঁ, গ্লুকোজ। তাহলে লেখো যে সালোক সংশ্লেষণে মুখ্য উৎপাদ শর্করা বা গ্লুকোজ। সালোক সংশ্লেষণের মুখ্য উৎপাদ কি বললাম? গ্লুকোজ বা শর্করা। আর লেখো উপজাত হলো অক্সিজেন। অক্সিজেন হলো উপজাত বুঝছো নি? উপজাত বুঝো নাই? মনে করো যে তুমি বাজারে গেছো, বাজারে গিয়ে তুমি কোক কিনতে গেছো, বড় মানে 5 লিটার তুমি কিনছো, কোক কিনছো। 5 লিটার কোক, তার সাথে কি করে? হাফ লিটার দিয়ে দেয় না? তার সাথে 5 লিটারের সাথে হাফ লিটার অনেক সময় দিয়ে দেয়, একটা নিলে একটা ফ্রি বলে না? তো হ্যাঁ, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, মানে তুমি কিনতে গেছো ওইটা পাই গেছো, তার সাথে আরেকটা জিনিস, তো আরেকটা ছোটটা পাই গেছো। তাহলে এটা হলো তোমার বাই প্রোডাক্ট। তোমার উদ্দেশ্য কি ছিল? কি তৈরি করা? শর্করা। তুমি পাই গেছো কি? তার সাথে অক্সিজেন। তাহলে অক্সিজেনটা হচ্ছে উপজাত, মানে যেটা আমার মুখ্য উপাদান ছাড়া বাকি যে উপাদানগুলো তৈরি হলো অজান্তে তৈরি হয়েছে, এমনি তৈরি হয়েছে, এটাকে বলা হয় উপজাত। তাহলে সালোক সংশ্লেষণ উপজাত কোনটা? অক্সিজেন হলো উপজাত। লেখো তাহলে অক্সিজেন হলো উপজাত। সালোক সংশ্লেষণের মুখ্য উৎপাদ কোনটা? গ্লুকোজ। আর গৌণ উৎপাদ অথবা ওটা কি বললাম? উপজাত কোনটা? অক্সিজেন। পানি এবং অক্সিজেন। লেখো অক্সিজেন এবং পানি বলা যায় না, কারণ পানি তো আমি দিতেছি,
বুঝছো না কথা? এটা উৎপাদেও আছে, বিক্রিও কেউ আছে। এই জন্য আসলে পানিটাকে ওরকম করে বলি না। যদি তোমাদের বইয়ে লেখা আছে যেটা হচ্ছে গৌণ উপাদান বা উপজাত পানি এবং অক্সিজেন। আচ্ছা, তারপরে লেখো যে হেডলাইন দিয়ে লেখো, সালোক সংশ্লেষণকে বিজ্ঞানী ব্ল্যাকম্যান 1905 সালে বিজ্ঞানী ব্ল্যাকম্যান 1905 সালে দুটি পর্যায়ে ভাগ করেছেন। সালোক সংশ্লেষণকে বিজ্ঞানী ব্ল্যাকম্যান দুটি পর্যায়ে ভাগ করেছেন। এক নম্বর হচ্ছে আলোক নির্ভর পর্যায়, দুই নম্বর হচ্ছে অন্ধকার পর্যায়। এটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়, অন্যটা হলো আলোক নিরপেক্ষ পর্যায়। এক নম্বরে কি আলোক নির্ভর, লাইট ডিপেন্ডেন্ট, আর এটা হচ্ছে আলোক নিরপেক্ষ। এটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়, আর দুই নম্বরে কি হবে আলোক নিরপেক্ষ পর্যায়। আচ্ছা, তারপর লেখো যে হেডলাইন দিয়ে লেখো আলোক নির্ভর পর্যায়, মানে দুইটা ভাগে ভাগ করছে যে সালোক সংশ্লেষণ কিভাবে হয়, এরা দুইটা ভাগে ভাগ করছে। এটা আলোক নির্ভর পর্যায় আর একটা কি অন্ধকার পর্যায়। হেডলাইন দিয়ে লেখো আলোক নির্ভর পর্যায়। আলোক নির্ভর পর্যায় লিখছো? আচ্ছা, আমি তাহলে একটু বর্ণনা করি, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। এখন আমাদের শর্করা তৈরি হবে পাতার মধ্যে। আমাদের মূল টার্গেট কি? গ্লুকোজ তৈরি করবো, তাই না? তো গ্লুকোজ কি ডাইরেক্ট তৈরি করা যাবে? তৈরি করা যাবে। এখানে ব্ল্যাকম্যানকে দুইটা ভাগে ভাগ করছে। আমরা প্লাস্টিকের গঠনটা আমাদের করতে হবে। আমাদের প্লাস্টিক, আমরা জানি প্লাস্টিকটা উচ্চ শ্রেণীর প্লাস্টিক কোন আকারের হয় বলো তো? এবং উচ্চ শ্রেণীর প্লাস্টিক লেন্সের মতো হয়। লেন্স মানে কি? গোল। আমাদের লেন্স কেমন হয়? ওই যে চাকতি আছে না, চাকতির মতো। উচ্চ শ্রেণীর প্লাস্টিকগুলো এরকম হয়, আর ওর চারপাশে আবরণ থাকে অবশ্য বিস্তার বিশিষ্ট। এখন আমরা জানি প্লাস্টিকের মধ্যে এরকম ফলের মতো আছে, গোল গোল স্ট্রাকচার আছে, এটাকে কি বলে? গ্রানাম। গ্রানাম কি বলে? গ্রানাম। এরকম গ্রানাম আছে। আর কথা হলো এই গ্রানামের মধ্যে আমরা জানি পুরোটাকে কি বলে? পুরোটাকে বলে গ্রানাম। পুরোটাকে বলা হয় গ্রানাম একটা। আর এর মধ্যে ছোট ছোট যে থলে, এই একটা আমাদের জিলাপির মতো, জিলাপির প্যাচের মতো, জিলাপির এরকম প্যাচের মতো। তাহলে এরকম প্রত্যেকটা প্যাচ একটা পূর্ণ যে থলের মতো যে গঠন, জিলাপির প্যাচের মতো যে গঠন, এটাকে বলে থাইলাকয়েড। কি বলে? থাইলাকয়েড। আর এরকম যদি প্যাচানো থাকে চিন্তা করো, আর এর ভিতরে দিয়ে কি আছে? ক্লোরোফিল আছে। ক্লোরোফিল নামক এক ধরনের পিগমেন্টাস সাবস্টেন্স, বর্ণ ধারণকারী পদার্থ আছে। সানলাইট যখন ওর মধ্যে যখন পড়ে, ওখান থেকে কি তৈরি হয়? এখান থেকে তোমার তৈরি হবে কি তৈরি হবে? এখান থেকে অনেক কাহিনী হবে, এই ক্লাসে করবো। কিন্তু শর্ট করে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে সানলাইট, সূর্যরশ্মির যে শক্তি, এই শক্তিটাকে বলা ফোটন। কি বলে এটাকে? ফোটন। বা সানলাইটের যে শক্তিটাকে বলা হয় ফোটন। তো সানলাইট যখন এখানে পড়ে এই ক্লোরোফিলের মধ্যে, সানলাইট যখন এখানে আসবে, সানলাইট কি করে? সানলাইট এট দ্য সেম টাইম এখানে পানি ঢুকে, পানি এখানে আসছে, পানির সাহায্যে অন্য কালারের দিয়ে থাকলে পাওয়া যায়, একটা কালার দিয়ে লিখলে তাহলে সানলাইট যখন ওই ক্লোরোফিলের মধ্যে যাবে, আর পানি যখন ওই প্লাস্টিক মানে প্লাস্টিকের গ্রানামের মধ্যে যখন ঢুকবে, পানিটা কোথেকে আসছে? এটা হচ্ছে তোমার মূল থেকে তারা শোষণ করছে, শোষণ করে কষে গেছে, আর কোষের মধ্যে প্লাস্টিক আছে, প্লাস্টিক ঢুকছে। কথা বুঝছো না? তো এখন কথা হলো তাহলে এই সানলাইট কি করবে? সানলাইটের যে শক্তি, এটাকে, এই শক্তিটাকে বলে ফোটন। এই ফোটনটাকে কাজে লাগে সে কি করবে? সে এখান থেকে সে অক্সিজেন বের করবে। মানে এই পানি সানলাইটের সংস্পর্শে এই পানিটা ভেঙে যায়, ভেঙে গিয়ে সে তিনটা উপাদান তৈরি করে। একটা হচ্ছে দুইটা প্রোটন তৈরি করে,
হাফ হল অক্সিজেন তৈরি করে আর একটা ইলেকট্রন তৈরি করে। তাহলে অক্সিজেন তো আর একটা পরমাণু, অক্সিজেন আর অক্সিজেন মিলে অক্সিজেন গ্যাস আকারে বেরিয়ে আসবে। আর ইলেকট্রন আর হাইড্রোজেন মিলে তারা তৈরি করবে এটিপি এবং এনএডিপি2। কি তৈরি করবে? এটিপি এবং NADPH2। তাহলে দুইটা জিনিস হলো, সানলাইট গেল, পানি ভাঙলো, ভেঙে অক্সিজেন তৈরি করলো, আর কি তৈরি করলো? এখান থেকে সে তৈরি করবে, সেখান থেকে তৈরি করবে এটিপি, অ্যাডেনোসিন ট্রাইফসফেট, আর NADH2। আসলে NADH+H+, এটাকে আমরা NADPH2 অনেক সময় ব্যবহার করি, বাট সবচেয়ে পারফেক্ট হচ্ছে NADH+H+ লেখা। কেন লিখি? কারণ হচ্ছে এখানকার যে হাইড্রোজেনটা আছে, একটা হাইড্রোজেন NAD এর সাথে যুক্ত থাকে। NAD পুনরূপ কি? NADH2 রিডিউসড বা বিজারিত। হাইড্রোজেন থাকা মানে কি? হাইড্রোজেন থাকা মানে বিজারণ না, এই জন্য বলা হয় রিডিউসড। রিডিউসড বা বিজারিত নিকোটিনামাইড, অ্যাডেনিন, হাইড্রোজেন নিকোটিনামাইড, অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। আবারও বলি, দেখো আমি বর্ণনা পড়াবো কিন্তু তোমার জিনিসগুলো বুঝতে হবে। সানলাইট দিয়ে ক্লোরোফিলের মধ্যে, মানে এই প্লাস্টিকের মধ্যে যখন গেল, প্লাস্টিক কি করবে? সানলাইটটাকে ধরবে, অ্যাবজর্ব করবে, ক্যাপচার করে দুটো জিনিস করে। একটা হচ্ছে এই এটাকে ভেঙে সে হাইড্রোজেন করবে, অক্সিজেন আর ইলেকট্রন। অক্সিজেন তো বেরিয়ে আসবে, বাতাস আকারে বেরিয়ে আসবে, গ্যাস আকারে বেরিয়ে আসবে। কিন্তু এই হাইড্রোজেন আর ইলেকট্রন মিলে সে কি করবে? এনএডির সাথে ওই হাইড্রোজেনটা যুক্ত করে তৈরি করবে NADH2। আর ওই ইলেকট্রন ব্যবহার করে, দ্যাট মিনস এই হাইড্রোজেন আর ইলেকট্রন ব্যবহার করে সে তৈরি করবে এটিপি এবং NADPH2। এইটা আবার কিভাবে তৈরি হলো সেটা আমার উপরে ক্লাসে করবো, কিন্তু এটা মনে রাখো যে সানলাইট দিয়ে সেখান থেকে তৈরি হচ্ছে এটিপি এবং NADPH2। আর এখন এই এটিপি এবং NADPH2টাকে ব্যবহার করে সে, আচ্ছা এখানে বলো যে প্লাস্টিক বাদে বাকি উপাদানগুলোর নাম কি? বাকি উপাদান কি কি বলো? প্লাস্টিক ছাড়া বাকি উপাদানের নাম কি? ম্যাট্রিক্স। কি বলে এটাকে? ম্যাট্রিক্স বলে না? এই ম্যাট্রিক্সের মধ্যে আমাদের বিভিন্ন এনজাইম আছে, বিভিন্ন উপাদান এখানে রাখা আছে সার সংশ্লেষণ হওয়ার জন্য, সব উপাদান এখানে আছে। তো আর এই এটিপি এবং NADPH2 যে তৈরি হলো, এটা একটা শক্তি দেয় না, এনার্জি না? এটাকে ব্যবহার করে সে সিটি চক্রের মাধ্যমে, সিটি চক্র, এখানে একটা চক্র আছে সিটি চক্র। এই সিটি চক্র আবার এখানে ঢুকবে কি? ঢুকবে আবার কার্বন ডাইঅক্সাইড একদিক দিয়ে ঢুকবে এই ম্যাট্রিক্সের মধ্যে যখন ঢুকবে, ওই কার্বন ডাইঅক্সাইড আর ওই এটিপি এবং NADPH2, এদের দুইজনকে ব্যবহার করবে এই সিটি চক্র। ব্যবহার করে সে বের করবে গ্লুকোজ, C6H12O6। তাহলে দেখেন, একদিক দিয়ে পানি ঢুকলো, সানলাইট ঢুকলো, অক্সিজেন বেরিয়ে হলো, এটিপি তৈরি হলো, NADH2 তৈরি হলো। এখন এই এটিপি এবং NADH2টাকে ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইডের সাথে সাহায্য নিয়ে সিটি চক্রের মাধ্যমে তৈরি করবে গ্লুকোজ। খেলা শেষ। এখন হইলো এটাকে বলা হয় সিটি চক্র, আর ওইটাকে কি বলে? এখানে যেটা হইলো সেটাকে বলা হয় আলোক নির্ভর পর্যায়। এখানে তোমার আলো ছাড়া, লাইট ছাড়া এটা কাজ করবে। এই যে এই চক্র যেটা, এখানে তোমার লাইট অবশ্যই দরকার, লাইট অবশ্যই প্রয়োজন, কিন্তু এটার জন্য লাইট লাগে, এটার জন্য লাইট লাগে, এটার জন্য লাইট লাগে। এই জন্য এই চক্রটা কি বলা হয়? লাইট ডিপেন্ডেন্ট ফেজ বা আলোক নির্ভর পর্যায়। এই পর্যায়ের নাম কি? আলোক নির্ভর পর্যায়। আর এই পর্যায়ের নাম কি? অন্ধকার পর্যায়। এটার মধ্যে লাইট লাগে না, লাইট ছাড়াও চলে, এই জন্য এটাকে বলে অন্ধকার পর্যায়। তাহলে এই যে আলোক নির্ভর পর্যায়ে কি ঘটলো? দুইটা জিনিস। এটা হচ্ছে এটিপি তৈরি হইলো এবং NADPH2 তৈরি হইলো, আর পানি ভেঙে গেল। আর অন্ধকার পর্যায়ে কি হইলো? এটিপি এবং NADPH2টাকে ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইডের সাথে কি তৈরি হইলো? এই বর্ণনাটা লেখা।
তাহলে কি বললাম, লেখো এই বর্ণনাটা লেখো। আলোর তীব্র পর্যায় হেডলাইন দিয়ে লিখছো। লেখো এই পর্যায়টি প্লাস্টিডের। আমি তো তাহলে এত স্পিডে আগাইতেছি কেন, আমি তো তাহলে স্লোলি আগাই। হ্যাঁ, স্পিডটা বেশি হয়ে যেতেছে না কম হয়ে যেতেছে? তোমরা তো এসএসসি পরীক্ষা দিই, তোমরা তো একদিনে 2-3-4টা করে। হ্যাঁ, এই স্পিড কম না বেশি বলেন? নরমালি আছে না, স্পিড বাড়লে কমলে বললো আমাদের। তাহলে লেখো যে এই পর্যায়ে কি হয়, এই পর্যায়ে আলোর প্রয়োজন পড়ে। আচ্ছা, এই পর্যায়টি প্লাস্টিডের ঘ্রাণামে সম্পন্ন হয়। অবশ্যই মনে রাখবে, পরীক্ষায় আসবে এমসিকিউতে। এই পর্যায়টি প্লাস্টিডের কোথায় হয়? ঘ্রাণামে সম্পন্ন হয়। এই পর্যায়টি প্লাস্টিডের ঘ্রাণামে সম্পন্ন হয়। এই পর্যায়টি প্লাস্টিডের কোথায় হয়? ঘ্রাণামে সম্পন্ন হয়। তারপর লেখা যে সূর্যরশ্মির উপস্থিতিতে, হ্যাঁ আলোক নির্ভর পর্যায়, হ্যাঁ এই পর্যায়টি প্লাস্টিডের ম্যাট্রিক্সের সম্পন্ন হয়। মাস্ক কোথায় তোমার? মাস্ক করো ভালো করে। তাহলে এই পর্যায়টি প্লাস্টিডে কোথায় হয়? ভাই তারপরে এই বলতে দাও, এই পর্যায়টি প্লাস্টিডের ঘ্রাণামে সম্পন্ন হয়। দেখো সূর্যরশ্মির ফোটনকে কাজে লাগে। সূর্যরশ্মির দাঁড়িয়ে লেখেন, সূর্যরশ্মির ফোটনকে কাজে লাগে। সূর্যরশ্মির উপস্থিতিতে উপস্থিতি কাটেন। সূর্যরশ্মির ফোটন শক্তিতে কাজে লাগে। ফোটন ফয়োকাট অদন্ত না, ফোটন। সূর্যরশ্মির ফোটন শক্তিকে কাজে লাগে। সূর্যরশ্মির ফোটন শক্তিকে কাজে লাগে এটিপি এবং এনএডিপি স্টোর উৎপন্ন হয়। ফোটন মানে সানলাইটের যে শক্তিটা, এই শক্তিটার নাম হলো ফোটন। পড়াশোনায় ফিজিক্সে আলোর দুইটা ধর্ম আছে, একটা তরঙ্গ ধর্ম আর একটা কি কণা ধর্ম। কিন্তু আলো কখনো তরঙ্গ আকারে অথবা কোনো আকারে কখনো দুইটা একসাথে থাকে না। হয় সে তরঙ্গ আকারে থাকবে অথবা সে ভর আকারে থাকবে। স্পেকট্রা, ওই যে বলে না স্পেকট্রা আকারে বের হয়, যেটা কি বলে আইনস্টাইনের কোন সূত্র এটা? কোয়ান্টাম তত্ত্ব। কোয়ান্টাম মানে একটা শক্তির প্যাকেট আকারে বের হয়। বুঝলে বা? মূল কথা হচ্ছে আলোর যে শক্তি, এই শক্তিটাকে বলে ফোটন শক্তি। ফোটন ফয়োকাট অদন্ত না, ফোটন শক্তি এই কাজে লাগে কি করা হয়? এটিপি এবং এনএডিপি শক্তি। দেখো একে ফটোফসফোরাইলেশন বলে। পরীক্ষায় আসবে ক নম্বরে যে ফটোফসফোরাইলেশন বলতে কি বুঝো? একে ফটোফসফোরাইলেশন। হ্যাঁ গুড, এই তো ভালোই বুঝে দেখি। তাহলে একে ফটোফসফোরাইলেশন বলে। তুমি লিখতেছো না কেন? না বইয়ে থাকলে হবে না। বইয়ে থেকে তখন বললে মাথায় ঢুকতো না, তো যখন লিখবা তখন আর মাথায় ঢুকবো। বইয়ে তো সবই আছে করে নেই, বইতে সানলাইটের সাথে কি হবে? তাহলে এখন দেখো এটা লেখো যে এডিপি সাথে ফসফেট ইন প্রেজেন্স অফ সানলাইট, সূর্যরশ্মির উপস্থিতি তৈরি হবে এটিপি। আর এনএডির সাথে তৈরি হবে এনএডি H2 H+. এটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। আজকে এই পর্যন্ত থাকি। হ্যাঁ এটা তো ফোটন আছে, সানলাইটের সাথে এটা হইতেছে। এনএডির সাথে একটা হাইড্রোজেন যুক্ত হবে অবশ্য। এনএডির সাথে কিন্তু ফসফেটটা যুক্ত হবে। এনএডির সাথে দুইটা হাইড্রোজেন আছে। এনএডির সাথে ইনঅর্গানিক ফসফেট। হ্যাঁ এসপিআই মানে ইনঅর্গানিক ফসফেট, অদৈত ফসফেট। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে তোমরা কবে আসবা? শুক্রবারে। বৃহস্পতিবার না, বৃহস্পতিবার এটা শুক্রবারে কয়টায়? 4টায়। ওকে, আর 5টায় কোনো কথা নাই। এত চেঞ্জ করা ঝামেলা, বুঝছো না? 5টায় তো আছে না, 4টায় আসো। না 4টা 5টা আসলে তুই তো ওরা তো মহিলা